নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। কখনো কখনো ছবি এমন শক্তিশালী হয় যে ব্যাখ্যার প্রয়োজন হয় না। আপনাদের একটা ভিডিও দেখাবো, পরিচিত একজনের ভিডিও, দেখে নিন, ব্যাখ্যায় পরে আসছি। একটু বাড়িতে থাকবেন, আপনার নিঃশ্বাস, আপনার ছোঁয়া যাতে অন্য কাউকে রোগগ্রস্ত করতে না পারে, দয়া করে মাস্ক লাগাবেন এবং একে অপরের দূরত্বটা একটু মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন এবং করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনারা ঠিকমতো চলতে পারেন। লকডাউন করতে আমরা বাধ্য হয়েছি কারণ কেন্দ্রীয় সরকার এই লকডাউন করতে বলেছেন আমাদের। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে প্রশাসনের তরফে পুলিশ অ্যানাউন্সমেন্ট করে, ঠিক সেইভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান প্রশাসনিক ঘোষণা করতেই পারেন। আর রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা চিনি, যতটুকু চিনি, কঠিন পরিস্থিতিতে এইভাবে ময়দানে নেমে পড়া তার সহজাত। পার্ক সার্কাসের পর তিনি তপসিয়ালেতে এলাকাতে গিয়েও তিনি তাই ঠিক একই জিনিস করেছেন। রাজনৈতিক মহলের একাংশের অবশ্য তার এই প্রশাসনিক ঘোষণার পাশাপাশি প্রচ্ছন্ন বার্তাও খুঁজে পাচ্ছেন। কেন্দ্র কার্যত বিনা নোটিশে প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে এ রাজ্যে। তার তীব্র প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি ঘোষণা করলেন জনতার উদ্দেশ্যে। কিন্তু বার্তাটা গেল সোজা দিল্লিতে, কারণ করোনার পাশাপাশি আরেকটা লড়াই লড়তে হচ্ছে তাকে। কয়েকদিন আগে আমরা এডিট পেজে বলেছিলাম যে এই করোনার আক্রমণের মুখে এদেশের ফেডারেল স্ট্রাকচারের আসল পরিচয়টা পাওয়া যাচ্ছে। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্য যথেষ্ট তৎপরতা দেখিয়েছে রাজ্যবাসীকে রক্ষা করতে। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও উঠে এসেছে যে সামনে থেকে যারা করোনার বিরুদ্ধে সঠিক লড়াই করেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এরকম জাতীয় বিপর্যয়ের সামনে বিরোধীদের সঠিক ভূমিকা কেমন হওয়া উচিত সেটাও বেশ বোঝা যাচ্ছিল। মোদ্দা কথা, রাজনীতির ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র। অন্তত লকডাউনের প্রথম পর্যায়টা তো বটেই, কিন্তু দ্বিতীয় পর্যায়ে শুরুর পর থেকেই যেন সুরটা কাটতে শুরু করল। যেটা সবচেয়ে অনভিপ্রেত ছিল, সেই রাজনীতি ঢুকে পড়েছে গোটা ব্যাপারটায়। এরকম সময়ে যেটা আমরা একদমই চাইছিলাম না। পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক, রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ মতোই লকডাউনের ব্যবস্থা করেছিল, ICMR এর পরামর্শ মতোই পরীক্ষা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় দল চলে এলো। সরকার জানলো তারা কলকাতায় পৌঁছানোর পর নিজেদের মতো করে তারা সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতেই পারেন, কিন্তু এই অবস্থায় এরমভাবে তো হওয়ার কথা ছিল না। কেন্দ্র রাজ্যের মধ্যে আলোচনা, বোঝাপড়া এবং যৌথ সিদ্ধান্তের মধ্যে দিয়েই তো করোনা প্রতিরোধের কাজটা এগোনোর কথা ছিল। তাহলে হঠাৎ এইভাবে রাজ্যকে অন্ধকারে রাখা কেন? এটা তো প্রকাশ্যে রাজ্যের কাজকর্মের প্রতি অনাস্থা প্রকাশ। এতে তো আসল কাজটাই ধাক্কা খেয়ে যাবে। কারণ কেন্দ্র যে পরিকল্পনাই করুক সেটাকে তো রূপায়ণ করবে রাজ্য সরকার। সেখানে দ্বিপাক্ষিক বোঝাপড়াই হচ্ছে আসল। একই ঘটনা ঘটেছে কেরালাতে। গোটা ভারতে প্রশংসিত কেরালার করোনা প্রতিরোধের ব্যবস্থাপনা। প্রাণহানি লক্ষণীয়ভাবে কম, সুস্থ হয়ে ওঠার হার অনেক বেশি। সংক্রমণ রুখতেও সফল সরকার, কেরালা সরকার। গোটা দেশে যখন সংক্রমণ বাড়ছে তখন কেরালায় কমছে। তাই অর্থনীতির মুখ চেয়ে ধাপে ধাপে লকডাউন একটু একটু করে হালকা করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেক্ষেত্রে সেটা তার সরকারের আরও বড় একটা সাফল্য হিসেবে স্বীকৃতি পেত। কিন্তু সেই পরিকল্পনাতেও ভেটো দিয়ে দিয়েছে কেন্দ্র। বাধ্য হয়েই পিছু হটেছেন কেরল মুখ্যমন্ত্রী। মুশকিল হচ্ছে, যতই অন্যভাবে দেখার চেষ্টা করুন, দুটো রাজ্যেই কিন্তু বিরোধী শাসিত। শুধু তাই নয়, যে 4 রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা গেছেন তার 3টি বিরোধী শাসিত, আর একটি সদ্য হাতছাড়া হয়েছে বিরোধীদের। এখনো যা কিছু বিপর্যয়ের দায় তা কিন্তু আগের সরকারের ওপরেই বর্তাচ্ছে। তাই কিছুটা হলেও রাজনীতির গন্ধ ঢুকে পড়ছে গোটা বিষয়টায়।
বিশেষ করে যখন দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো কেন্দ্রীয় দল হানা দিচ্ছে না। এই সময় এইসব সন্দেহ, এই অসময় দেখা না দেওয়াই ভালো। সংকটেও এড়ানো গেল না সংঘাত। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসাকে কেন্দ্র করে ফের কেন্দ্র রাজ্য মতপার্থক্য প্রকাশ্যে। দুই তরফেই যুক্তি পাল্টা যুক্তি রয়েছে। কেন্দ্রের যুক্তি, পরিস্থিতি উদ্বেগজনক এমন জেলাগুলিতেই কেন্দ্রীয় দল গেছে। রাজ্যের প্রশ্ন, বেছে বেছে কয়েকটি রাজ্যেই মাত্র কেন্দ্রীয় দল পাঠানো হলো কেন? কেন্দ্রের যুক্তি, রাজ্যে লকডাউন যথাযথ পালন হচ্ছে না বলে গোয়েন্দা তথ্য রয়েছে। রাজ্যের প্রশ্ন, লকডাউন লঙ্ঘিত হলে সংক্রমিত রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ 13 নম্বরে কেন? কেন্দ্রের যুক্তি, রাজ্যগুলিকে স্বাস্থ্য ও প্রশাসনিক সাহায্য করতেই অনেক ভেবেচিন্তে আন্তঃমন্ত্রক দল গঠন করা হয়েছে। রাজ্যের প্রশ্ন, কার্যত বিনা নোটিশে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হলো কেন? দিল্লির প্রতিনিধিরা আগে পৌঁছে যাচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রী খবর পাচ্ছে, এটা কখনোই প্রত্যাশিত নয়, এটা दुर्भाग्यजनक। ममता बनर्जी जो डेटा भेज रही है, जो फायरवॉल्स ब्यूरोक्रेट्स के उन्होंने बनाया कि कौन किसका कोविड में डेथ हुआ वो ब्यूरोक्रेट्स बताएंगे, ये सारी बातें क्वेश्चन मार्क्स तो रेज करती है। और उसीलिए सेंट्रल टीम का वहां पे जाना, वो फेडरल स्ट्रक्चर का वो है। সোমবার দুটি দল পৌঁছতেই রাজ্যে তোলপাড় শুরু হয়ে যায়। টুইটে প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীকে 3 পাতার চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে একতরফা দল পাঠিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রীয় রীতিনীতির সঙ্গে খাপ খায় না বলেই মত মুখ্যমন্ত্রীর। কোন পদ্ধতিতে, কিসের ভিত্তিতে জেলাগুলিকে চিহ্নিত করা হয়েছে তাও জানতে চেয়েছেন তিনি। লকডাউন প্রক্রিয়া ঠিকমতো মান্য হচ্ছে তাকে নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার একবার কেন 5 বার চাপ দেবে রাজ্য সরকারকে, এটা কাজ। কিন্তু চান্স পেয়ে গেলাম, অতএব রাজনীতি করলাম। রাজ্যও রাজনীতি করবে, দিল্লিও রাজনীতি করবে, মাঝের থেকে মানুষগুলো বিপদে পড়বে। দক্ষিণবঙ্গে থাকা প্রতিনিধি দলটিকে সোমবারই নবান্নে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন মুখ্য সচিব। মঙ্গলবারও সেই দলের এক সদস্য অভিযোগ করেন তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। Today we were informed that there are some issues and we will not be going out. এই বিতর্কে জড়িয়ে গেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সহযোগিতা করার জন্য রাজ্যকে অনুরোধ করেছেন তিনি। রাজ্যপালের বক্তব্য, এই পরিস্থিতিতে সংঘাত নয়, সহযোগিতাই কাম্য। তবে অতীতে একাধিকবার দেখা গেছে রাজ্যপালের হস্তক্ষেপে বিতর্ক কমেনি, বরং বেড়েছে। সংকটময় পরিস্থিতিতে কেন্দ্রীয় দলকে কেন্দ্র করে নতুন জটিলতা জন্ম নিল বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তৃণমূলের মতে এভাবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের আসা আসলে রাজ্যকে অপমান। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, এভাবে নিজেদের অসম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম দায়ী নয়। দায়ী আমরা, রাজ্যবাসীরা। আমরাই ডেকে এনেছি কেন্দ্রীয় দলকে। জনতা কারফিউ ঘোষণার হওয়ার দিনই সবাই বুঝে গিয়েছিলেন এরপর কি আসতে চলেছে। মোটামুটি বেশিরভাগ মানুষই বাড়িতে চাল ডাল মজুত করে ফেলেছিলেন। তারপরও সরকারের তরফ থেকে সব রকম চেষ্টা করা হয়েছে যাতে রাজ্যবাসীর কোনো রকম অসুবিধে না হয়, কোথাও যেন সরবরাহে ঘাটতি না পড়ে। রাজনৈতিক নেতা থেকে পাড়ার ক্লাব, সব রাজনৈতিক নেতা, দল বল নির্বিশেষে, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ, সকলে নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী তো মিষ্টির দোকানও খুলে দিয়েছেন। কিন্তু তারপরেও পাড়ার মোড়, বাজার হাট, চায়ের দোকান, সব জায়গায় ভিড় ঠিক করছে। একজনের ঘাড়ের ওপর আরেকজন। দেখলে বোঝাই যাবে না যে সোশ্যাল ডিস্টেন্সিং বলে একটা বিষয় চালু রয়েছে। আর মাস্ক পরার নিয়ম হলো তো সবাই গলায় মাস্কটা ঝুলিয়ে বেড়াতে শুরু করলেন, নাক মুখ নাই বা ডাকলেন। নিয়ম মেনে মাস্ক তো সঙ্গে রেখেছেন। এদের কি বলবেন? অবাধ্য দেশবাসীকে সামলাতে তাই কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও নেমে পড়তে হয়েছে। এরপর রাজনৈতিক বিতর্ক হবে, আর যারা তার ক্ষেত্র, মানে আমরা যারা তার ক্ষেত্র প্রস্তুত করে দিলাম, তারা আবার এদিক ওদিক তাকিয়ে চায়ের দোকানে ঝাঁপ তুলে বসে পড়বেন রাজনৈতিক বিশ্লেষণে।
রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছানোর 3 ঘন্টা পরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তা নিয়ে যুক্তরাষ্ট্রীয় রীতি লঙ্ঘনের অভিযোগ উঠছে। কেন্দ্র রাজ্য বিতর্ক চলছে। রাজনৈতিক মহল বলছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ আসরে অমিত শাহর আগমন। লকডাউন সহ সরকারের যাবতীয় সিদ্ধান্তের ঘোষণা এতদিন করছিলেন প্রধানমন্ত্রী। দেশের সংক্রমণের পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরা। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সক্রিয় হতে দেখা গেল। এর তাৎপর্য কি? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখা অমিত শাহর দায়িত্ব। অমিত শাহ মোদীর প্রধান সেনাপতি, সূক্ষ্ম চাল চালতে অত্যন্ত দক্ষ। অভ্যন্তরীণ নিরাপত্তা না রাজনৈতিক চাল, অমিত শাহ আসরে কেন? কারণটাই বুঝে উঠতে পারছেন না বিরোধীরা। দেশের 370টি জেলাকে চিহ্নিত করা হলেও কেন্দ্রীয় দল গেছে মাত্র 4 রাজ্যে। ঘটনাচক্রে তার 3টিতেই ক্ষমতায় বিরোধী রাজনৈতিক দল। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের 7 জেলায় ঘুরবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। বিরোধী জোট শাসিত মহারাষ্ট্রের মুম্বাই ও পুনেতে ঘুরবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কংগ্রেস শাসিত রাজস্থানের জয়পুরে পৌঁছে গেছে কেন্দ্রীয় প্রতিনিধিদের দল। সদ্য বিজেপির হাতে আসা মধ্যপ্রদেশের ইন্দোরেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছেছে। লকডাউনের ঠিক আগে মধ্যপ্রদেশে ক্ষমতা হস্তান্তর হয়েছে। বিজেপি সরকার যাবতীয় ব্যর্থতার জন্য সদ্য প্রাক্তন কংগ্রেস সরকারকেই দায়ী করে চলছে। বিরোধীরা বলছে বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়েই চাপ বজায় রাখতে চাইছে বিজেপি সরকার। সেই জন্যই আসরে নামানো হয়েছে অমিত শাহকে। যদিও এর বিপরীত যুক্তিও রয়েছে। কেন্দ্রীয় সচিবালয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে যেভাবে লকডাউন ভাঙা হচ্ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্র। জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর থাকায় কেন্দ্রের সুপারিশ মানতে বাধ্য রাজ্য। সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে জানিয়েছে কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে মানতে হবে। কোনো রাজ্যে লকডাউন ঠিকভাবে পালিত না হলে তা গোটা দেশের পক্ষে বিপজ্জনক। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তায় হস্তক্ষেপ করেন অমিত শাহ, ঠিক যেমনটা করেছিলেন নিজামুদ্দিনের তাবলিগে জামাতের মার্কাজকে অনুরাগী মুক্ত করার সময়। মধ্যরাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে মার্কাজে কাজ হাসিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গে কয়েকটি বিশেষ এলাকায় মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণই অস্বস্তি ডেকে এনেছে। কেন্দ্রকে হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কেন্দ্রীয় আর রাজ্য সরকারগুলোর বিভিন্ন সিদ্ধান্ত আর ঘটনা পরম্পরা থেকে একটা জিনিস পরিষ্কার, সবাই বুঝে গেছেন আপাতত এই করোনা আতঙ্ককে জীবনের সঙ্গী করেই আমাদের সামনে এগোতে হবে। কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই হোক বা পরিবেশের প্রভাব জানি না, এদেশে একটা বড় অংশের শরীরেও ঢুকে করোনা ভাইরাস কিন্তু বিশেষ সুবিধে করতে পারছে না। ফলে এই মানুষগুলো উপসর্গহীন বাহক হিসেবে ঘুরে বেড়াচ্ছে চারপাশে, রোগও ছড়াচ্ছে। দেখুন, ভারতের মতো 130 কোটির দেশে ধরে ধরে সবাইকে পরীক্ষা করা কোনোদিনই সম্ভব নয়। ফলে অপেক্ষা করতে হবে হার্ড ইমিউনিটি গড়ে ওঠার জন্য। তার আগে হয়তো প্রাণহানিও হবে অনেক। বিজ্ঞানীদের বিশ্বজোড়া প্রচেষ্টায় কোনো ওষুধ এর মধ্যে পাওয়া গেলে অবশ্য অন্য কথা, কিন্তু ঘটনা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষই সুস্থ হয়ে যাবেন সেটা ধরে নিয়ে সরকারকে এখন করোনা পরবর্তী সময়ের জন্য পরিকল্পনা করতে হচ্ছে। এই এডিট পেজে আমরা দেখিয়েছিলাম কিভাবে চীন করোনা অধ্যায় পিছনে ফেলে কলকারখানা চালু করে দিয়েছে। অন্যান্য দেশ যখন বিপর্যস্ত তখন চীন হাত বাড়িয়েছে তাদের অর্থনীতির হ্রাস হাতে নিতে। কারণ আমেরিকা সহ বিশ্বের প্রথম সারির অধিকাংশ দেশের কোম্পানিগুলোই রক্তক্ষরণে ঢুকছে, অথচ চীনের কোম্পানিগুলোর হাতে অঢেল অর্থ। তাই সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়ে বিশ্ব দখল করতে চাইছে তারা। ভারতেও HDFCর 1% শেয়ার কিনেছে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে হালে পানি না পেলেও এই সম্ভাবনার কথা কিন্তু অনেকদিন আগেই বলেছিলেন রাহুল গান্ধী। দাবি তুলেছিলেন বিদেশি বিনিয়োগ রুখতে আগাম নীতি নির্ধারণের। শেষ পর্যন্ত সেটাই ঘটল। তবে কেন্দ্রীয় সরকার বিদেশি বিনিয়োগ সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে তা নিশ্চিতভাবেই মূলত চীনের কথা মাথায় রেখে। সেটা বুঝে চীনও সমালোচনা করেছে ভারতের। দাবি তুলেছে এক এক দেশের বিনিয়োগের ক্ষেত্রে এক এক রকম রীতি পুনর্বিবেচনা হওয়া দরকার। আসলে চীনেরও ভয় আছে। তারাও বোধহয় বুঝতে পারছে সব ঠিকমতো চললে করোনা পরবর্তী বিশ্বের তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম হবে ভারতবর্ষ। মন্দা পরিস্থিতিতে বাজার দখল করতে পারে সুবিধাবাদী দেশ, তাই রাতারাতি বিদেশি বিনিয়োগ নীতি বদল করল ভারত। প্রতিবেশী দেশগুলি থেকে আর সরাসরি বিনিয়োগ নিতে পারবেন না কোনো সংস্থা। সরকারের আগাম অনুমতি লাগবে। শিল্প ও বাণিজ্য উন্নয়ন দপ্তরের নির্দেশ,
যে কোনো সত্তা বা দেশ যা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় অথবা যেখানে ভারতে মুনাফাভোগী কোনো লগ্নিকারী বাস করেন, সেই দেশের কোনো নাগরিক শুধুমাত্র সরকার নির্দেশিত পথেই এদেশে লগ্নি করতে পারবেন। এমন নির্দেশিকার উদ্দেশ্য একটাই, কঠিন পরিস্থিতিতে সাম্রাজ্যবাদী হানাদারদের ঠেকানো। এখানে হানাদারের নাম চীন। করোনা সংকট কাটিয়ে উঠে যে দেশ এবার ব্যবসা বাণিজ্যে মন দিয়েছে। চড়া দামে চীনা চিকিৎসা সরঞ্জাম কিনছে ইউরোপের দেশগুলি। ভারতেও হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, সংক্ষেপে HDFC-তে লগ্নি করেছেন চীনের রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল ব্যাংক। বাঁধে ফাটল দেখা দিতেই সতর্ক হয়েছে দিল্লি। রাতারাতি জারি হয়েছে নির্দেশিকা। বলা হয়েছে, ভারতে বর্তমান ও ভবিষ্যতের কোনো বিদেশি লগ্নির প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা বদলের ক্ষেত্রেও সরকারের অনুমোদন লাগবে। করোনার থাবার বিশ্বজুড়ে শিল্পের চাকা বন্ধ। চালু শুধু চীন, ইউরোপের বহু সংস্থা লোকসানে ধুঁকছে। মরিয়া হয়ে পুঁজি খুঁজছে অধিকাংশ সংস্থা। আর পুঁজির ঝুলি নিয়ে হাজির চীন। চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির নামমাত্র মূল্যে একাধিক সংস্থার মালিকানা কিনে নিয়েছে। শিল্পমহল সূত্রে খবর, চীনের প্রযুক্তি সংস্থাগুলি ইতিমধ্যেই ভারতের সম্ভাবনাময় স্টার্টআপগুলিতে 400 কোটি মার্কিন ডলার লগ্নির পরিকল্পনা করেছে। ভারতের 30টির মধ্যে 18টি স্টার্টআপেই চীনের সিংহভাগ লগ্নি রয়েছে। করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করাটা চ্যালেঞ্জ। করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখা কম বড় চ্যালেঞ্জ নয়। শিল্পক্ষেত্রে পুঁজির প্রয়োজন হবে, কিন্তু IMF সহ একাধিক অর্থনৈতিক সংস্থার সমীক্ষা বলছে করোনা পরবর্তী বিশ্ব ডুবে থাকবে ভয়াবহ আর্থিক মন্দায়। একমাত্র ভারত এবং চীনই ভেসে থাকবে। গত কয়েক বছরে ভারতের বাজারে লগ্নির পরিমাণ অনেকাংশে বাড়িয়েছে বেজিং। 2000 থেকে 2019 এই 19 বছরে ভারতে 15,000 কোটি টাকা লগ্নি করেছে চীন। ওই সময়কালে নেপাল 19 কোটি, মায়ানমার 36 কোটি, আফগানিস্তান 17 কোটি লগ্নি করেছে। বাংলাদেশের লগ্নি মাত্র 48 লক্ষ টাকা। পাকিস্তান ও ভুটান গত 19 বছরে ভারতে কোনো লগ্নি করেনি। অর্থাৎ প্রতিবেশী দেশগুলির লগ্নি নিয়ে যে বিধিনিষেধ জারি করা হয়েছে তার সবটাই চীনকে মাথায় রেখে। অতি শক্তিধর প্রতিবেশীকে নিয়ে ভারতের যে উদ্বেগ তা নেহাত অমূলক নয়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বেশ জোর গলায় বলছেন, চীন ঘোষিত সাম্যবাদী দেশ হলেও তাদের নীতি আগ্রাসী সাম্রাজ্যবাদ। বাজার দখলের জন্য যে কোনো তলানিতে নামতে পারে বেজিং। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।